তো নর্মালি আমরা অবজেক্ট নিলে যে কালার আসে আমারটা সেই কালারই কিন্তু আসছে, ব্ল্যাক। তো এখানে আমরা গ্রেডিয়েন্ট টুল পাচ্ছি। তো অনেকে সাপোজ গ্রেডিয়েন্ট টুল কোথায়, তো গ্রেডিয়েন্ট টুল যদি এখানে না থাকে, তো আমরা যে ভার্সনে ইউজ করি না কেন সফটওয়্যারের, তো আমরা এখানে খেয়াল করেন যে গ্রেডিয়েন্ট, তো আমরা এই গ্রেডিয়েন্টে ক্লিক করলে আমাদের এখানে গ্রেডিয়েন্ট টুলটা চলে আসছে। তো ফটোশপে আমরা এই জায়গা থেকে টুলস দিয়ে সরাসরি অ্যাপ্লাই করতাম, কিন্তু এখানে দেখেন আমি ড্র্যাগ করার পরেও অ্যাপ্লাই হচ্ছে না। তো ফটোশপের ইলাস্ট্রেটরের পার্থক্য হচ্ছে যে আমাকে গ্রেডিয়েন্ট এখানে অ্যাপ্লাই করতে হলে আমাকে প্রথমে অবজেক্টটা সিলেক্ট করে নিতে হবে। ফার্স্ট অবজেক্ট সিলেকশন, দেন গো টু গ্রেডিয়েন্ট টুল, দেন অ্যাপ্লাই। ওকে, নাও উই ক্যান চেঞ্জ দ্য কালার মোড। আমি যে কোনো রং এখানে পছন্দ করে দিতে পারি। তো আমাদের এখানে দুইটা কালার বাকেট আছে, তো দেখতেই পাচ্ছেন যে আমরা কালার চেঞ্জ করে দিতে পারতেছি। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। এখন যদি আপনার মনে হয় যে স্যার আমি এখানে দুইটা কালার আছে, আমি তিনটা কালার দিব, সো আপনারা দেখেন আমরা এখানে প্লাস চিহ্ন আসছে আমার কার্সারে। তো কার্সার আমি নিচে একটা ক্লিক করার সঙ্গে সঙ্গে খেয়াল করেন আরেকটা আমার চলে আসছে। তো আমি এটাতে আপনি নর্মাল দেখানোর জন্য আমি সাদা দিলাম যেন আপনারা বুঝতে পারেন। তো সাদা দিছি, বলল স্যার আমি তিনটা না আমি চারটা কালার নিব এখানে। ওকে, আমি আরেকটা ক্লিক করলাম, চলে আসছে। তো এটাতে আমি ব্ল্যাক দিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন যে আসলে আসে, কালার আসে। ওকে, তো আমার আসলে এগুলো দরকার নাই, আমার দুইটা কালার দ্যাটস এনাফ। খেয়াল করেন যে এই কালারটা আমি কেটে দিব। তো এটা মাউসটা শুধু ধরে নিচের দিকে ড্র্যাগ করে ছেড়ে দিলে চলে যাবে। সো আমরা দুইটা কালারের গ্রেডিয়েন্ট কিন্তু আমরা অনায়াসে এখানে তৈরি করতে পারতেছি। তো এখন এই যে গ্রেডিয়েন্ট কালারটা তৈরি করলাম এটা ইলাস্ট্রেটরের ভিতরে। তো এটা তৈরি করার পরে আমরা যদি এই জিনিসটা ইলাস্ট্রেটর সফটওয়্যারের ভিতরে রেখে দিই, আমি আরেকটা কপি করে এখানে নিয়ে আসতেছি। এটা এখন কালার চেঞ্জ করি। তো খেয়াল করেন এখানে আমার ডিফল্ট গ্রেডিয়েন্টের ডিফল্ট তিনটা কালার, একটা হচ্ছে ব্ল্যাক, হোয়াইট, ব্ল্যাক, অরেঞ্জ, ইয়েলো, ফেডিং স্কাই, আর একটা আছে সুপার সফট। ঠিক আছে, তো এইটা আসলে খুব একটা ইউজ হয় না, আমরা তিনটা ইউজ করি। তো খেয়াল করেন আমি যখন অরেঞ্জ ইয়েলো দিচ্ছি, দেখেন অরেঞ্জ ইয়েলো চলে আসছে। এখানে আবার খেয়াল করেন 1 2 3 4 5টা আছে। তা আপনার এখানে আপনার 5টা কালারও নিতে পারেন। আবার এরা কিন্তু দুইটা কালার, মূলত এই একটা কালার, এটা হচ্ছে ডিপ কালার দেখতে পাচ্ছেন, আর এই সাইডে হচ্ছে লাইট কালার। তো এখন এখানে যে কালার বক্স আছে এর বাইরে কি আমরা কালার নিতে পারবো না, প্রশ্ন থাকতে পারে যে এর বাইরে কি আমরা কালার নিতে পারবো না। অফকোর্স ইউ ক্যান। এখানে খেয়াল করেন এই যে এখানে ক্লিক করার পরে দেখেন আমরা এখন আমাদের ইচ্ছা মতো আমরা এখান থেকে কালার ইচ্ছা মতো নিজেরা তৈরি করে নিতে পারবো। তো এখানে দুইটা মোড, একটা হচ্ছে এরকম ডট ডট আসতেছে, আর একটা হচ্ছে আমরা নিজেদের ইচ্ছা মতো CMYK মোডে আছি আমরা। তো ওই চারটা কালার যেভাবে খুশি আমরা পার্সেন্টেজ, অনেক সময় দেখেন আমি দিচ্ছি এটা দিব 100 আর এটা দিব 60। তো দেখেন আমার একটা অরেঞ্জ কালার তৈরি হয়ে গেছে এখানে। এটা হচ্ছে 100, এটা 60, এটাও একটা কালার। তো খেয়াল করেন যে আমরা আসলে ইচ্ছা করলে যে কোনো কালার তৈরি করতে পারি। তো আবার এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুই কালার, এটা দুইটা, একটা হচ্ছে লাইট হোয়াইট আর একটা হচ্ছে ডিপ ব্ল্যাক। তো আমরা এখানে লাইট কালার দিলাম, খেয়াল করেন আমি লাইট কালার একটা দিলাম। ঠিক আছে, আর এখানে আমি দিচ্ছি ব্ল্যাকটাকে 0 করে দিলাম। একই সেম কালার কিন্তু হয়ে আছে। এখন আমি এটাকে এখন ডিপ করে দিব। তো দেখেন আমার কিন্তু আর একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি হয়েছে। এখন অ্যাপ্লাই, মানে হাউ টু অ্যাপ্লাই গ্রেডিয়েন্ট কালার ইন এনি অবজেক্ট। ওকে, তো আমরা এখানে খেয়াল করেন একটা সার্কেল তৈরি করলাম। তৈরি করার পরে আমরা এটাকে কপি কন্ট্রোল আছে এখানে দেখায় দিই তাহলে ভালো হবে। যে কপি করলাম, তারপরে পেস্ট ইন ফ্রন্ট। তো আমার এখানে অটোমেটিক একটা পেস্ট হয়ে আছে। আমি এটাকে এখন শিফট অল্টার ধরে ছোট করে নিলাম, বাস এই সাইজ করে নিই, দুইটাই সিলেক্ট করলাম। তো আপনারা শেপ বিল্ডারের ব্যবহার দেখে আসছেন যে আমরা কাটতে পারি, জোড়া লাগাতে পারি। তো আমি এটাকে জোড়া লাগাবো না, কাটবো। সো কিবোর্ডের অল্টার চাপ দিলাম, কিবোর্ডের অল্টার চাপ দিলে মাইনাস, দেন কাট করে দিলাম। এইটাতে এখন আমি এই গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করব। তো দেখেন আমি আই ড্রপার নিয়ে এটার উপর ক্লিক করলেই অ্যাপ্লাই হয়েছে, বাট এটা কিন্তু আমি এখানে তৈরি করছি। সো সেই কারণে আমি আই ড্রপারটা ইউজ করলে এখানে গ্রেডিয়েন্টটা চলে আসছে। কিন্তু আমি যদি বাইরে থেকে কোনো ইমেজ নিয়ে আসি, ইমেজ যদি নিয়ে আসি, সেটাতে কিন্তু আই ড্রপার দিয়ে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে না। ওকে,
আর এখন এটাকে আমি কন্ট্রোল আবার দেখাচ্ছি যে কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল এফ তে পেস্ট ইন ফ্রন্ট করলাম, করার পর এটাকে আবার একটু ছোট করে দিচ্ছি। ওকে, খেয়াল করেন আমার একই গ্রেডিয়েন্টের দুইটা, তো একটা এই সাইডে ডিপ, রাইট সাইডে ডিপ, লেফট সাইডে লাইট কালার আছে। তা আমি এবার ঘুরায় দিব, আমি এইটাকে এবার ঘুরায় দিচ্ছি যে উল্টায় উল্টায় দিব মূলত। এবার আমি দেখেন নিচেরটাকে রাইট সাইডে দিছি লাইট কালার, লেফট সাইডে দিছি ডিপ কালার, উপরেরটার সাথে একটু 19-20 করে দিছি। তো কালার জিনিসটা এইরকমই যে আমরা এটা তৈরি করার পরে খেয়াল করেন যে এখানে এখন মনে হচ্ছে এটা উপরে, এটা চলে গেছে ভিতর দিকে। ঠিক আছে, অবজেক্টে সাইজ দিতে পারি, যেমন আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম, নেয়ার পরে খেয়াল করেন এখানে ট্রান্সফর্ম নামে যে অপশনটা আসছে, তো এখান থেকে আমরা 3.5 আইএন, আইএন মিনস ইঞ্চি, আর হচ্ছে খেয়াল করেন আমরা 2 ইঞ্চ দিয়ে দিলাম। তো ওর সমান সমান পিক্সেল করে নিছে। আমার এখানে পিক্সেল মোড ছিল, আপনারা জানেন কন্ট্রোল আর দিলে রুলার আসে, আমরা এখানে যদি ইঞ্চি করে নিই তো এখন কিন্তু ইঞ্চিতেই চলে আসছে। 3.5/2 এটা হচ্ছে বিজনেস কার্ডের সাইজ। ঠিক আছে, তো আমরা এখানে বিজনেস কার্ড বানাবো, আমরা চাইলে এখানে বিজনেস কার্ড বানাতে পারি। ঠিক আছে, তো এইটা এখন আপনি বলতেছেন কালো কালার, আমি সাদা করে দিলাম। ঠিক আছে, সাদা করে দিলাম। এখন এই সাদা করে দিছি, দেওয়ার পরে আপনার মনে হচ্ছে স্যার এটাতে কাজ করলে তো ও নিজেই তো নড়াচড়া করে, তো আমি তো এর উপরে কাজ করবো, এই জন্য নড়াচড়া না করে, তো তাহলে আমরা অবজেক্টে গিয়ে সিলেকশন লক করে দিতে পারি। ঠিক আছে, সিলেকশন লক, এখন ও আর নড়াচড়া করবে না। আমরা এর উপরেও বিজনেস কার্ডের কাজ করতে পারি অনায়াসে। ঠিক আছে, এর উপরে আমরা বিজনেস কার্ড কাজ করতে পারি। এখন আরেকজন বলছেন যে স্যার আমরা যে ডাইমেনশনটা নিছি, যে বোর্ডটা নিছি, এই যে বোর্ডটা নেওয়ার পরে আমি এটারই সাইজ চেঞ্জ করতে চাই। তো ইলাস্ট্রেটর এমন একটা সফটওয়্যার যে আপনি চাইলে এটা শুধু চেঞ্জ করতে পারবেন না, এটার সঙ্গে সঙ্গে এরকম আরো 10টা এর ভিতরে নিতে পারবেন এবং 10টাও চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, যেটা ফটোশপে সম্ভব না। তো এখানে খেয়াল করেন ফটোশপে নতুন নতুন ট্যাব আসবে, ট্যাব নিয়ে আপনি 50টা কাজ করতে পারবেন, কিন্তু ইলাস্ট্রেটরে এই এক ট্যাবের ভিতরেই খেয়াল করেন যে আমি এটাকে এখন, এইটা আমার ছিল একটা অবজেক্ট, সেখান থেকে আমি এটাকে এখন আর্টবোর্ড বানায় দিব। তো এখানে দেখেন আমাদের আর্টবোর্ড টুল আছে, খেয়াল করেন আমি আর্টবোর্ড টুলটা নেওয়ার পরে খেয়াল করেন এটা অন হয়েছে। তো আমি এখন কিবোর্ডের ইন্টারে চাপ দেওয়ার পরে দেখেন এটা কত বাই কত ইঞ্চ আছে সে মাপটা আমার এখানে দেখা যাচ্ছে। ওকে, তো আমরা ঠিক আছে এটাকে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে দিলাম, দেন ওকে। বড় হয়েছে না, এটা বড় হয়েছে, একটু সরেও আসছে। এখন আরেকজন বলছেন যে আমি এখানে এটা তো বানাবো, আমি বিজনেস কার্ডের এইটা তো অবজেক্ট নিলাম, আমি এইটাকেও আর্টবোর্ড বানাবো। তো খেয়াল করেন আপনি এখানে ক্লিক করে এটাকে এইভাবে ড্র্যাগ করে দেন, এটা আর্টবোর্ড 2 নাম হয়ে গেছে। খেয়াল করেন এটার নাম হয়েছে আর্টবোর্ড 2। আমি কিন্তু এখন টুলস নিয়ে আসি আর্টবোর্ড টুলস। ঠিক আছে, এখন আপনার মনে হচ্ছে যে না স্যার আমি এখানে একটা আরেকটা আর্টবোর্ড নিব, সেটার সাইজ আরেকটা হবে। সো আমরা এখানে আরেকটা আর্টবোর্ড ড্রয়িং করতেছি, খেয়াল করেন। তো এটা চলে আসছে, এখন ইন্টার দিলে এইটার ফাংশন চলে আসছে এখন। তো এইটার ওয়াইড দেখেন 6.3 ইঞ্চি আছে, তো ওয়াইড আমরা দিলাম 8.5, আর হাইট দিচ্ছি 11, অর্থাৎ লেটার সাইজ। খেয়াল করেন আমার আরেকটা আর্টবোর্ড আসছে। এখন আমি একসঙ্গে এই 3টা আর্টবোর্ডেও কিন্তু কাজ করতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয় যে ইলাস্ট্রেটরে আমরা যে কোনো তো সাইজ চেঞ্জ করে নিতে পারি। এখানে দেখেন আমি যে একটা অবজেক্ট নিয়েছিলাম সেটা তো লক করে রাখছি, আপনারা দেখছেন। আমি এটা আনলক করার পরে এখন আমি এটা যে আনলক করলাম, আমি এটা টান দিচ্ছি, দেখেন আমার এখানে আর্টবোর্ড চলে আসছে। তার মানে আমি ভিজিটিং কার্ডের আর্টবোর্ডও তৈরি করতে পারছি, একটা লেটার সাইজের আর্টবোর্ড তৈরি করছি, আমার যে আর্টবোর্ড ছিল সেটার সাইজও চেঞ্জ করে নিছে। আবার এখন আমি এই আর্টবোর্ড, আমার এত আর্টবোর্ড তো এখানে এখন আপাতত দরকার নাই। সো আমি কি করব, আমি আর্টবোর্ড টুলটা নিব, এটা সিলেক্ট করে দিলাম, কিবোর্ড থেকে ডিলেটে চাপ দিব, চলে যাবে। এখান থেকে সিলেক্ট করে দিব, কিবোর্ডে ডিলেটে চাপ দিব, চলে গেছে।
তো আমি আর্টবোর্ড যেমন নিতে পারি তেমন অবজেক্ট নিয়েও এখানে কাজ করতে পারি। তো আশা রাখি আমার মনে হয় আপনাদের এই সাইজ নিয়ে প্রশ্নটা সমাধান হয়েছে। তো আবারও বলে দিচ্ছি, আমরা সাইজ দিব ট্রান্সফর্ম টুল থেকে। তো ট্রান্সফর্ম টুলস যদি এই প্রপার্টিজে না থাকে তো আমরা সরাসরি চলে যাচ্ছি উইন্ডোতে ট্রান্সফর্ম টুল দেখতে পাচ্ছেন, এই যে ট্রান্সফর্ম টুল চলে আসছে। এখন এখান থেকে আমরা যে কোনো সাইজ দিয়ে আমরা যে কোনো অবজেক্টের সাইজ আমরা নিজেদের ইচ্ছা মতো দিয়ে দিতে পারবো। ঠিক আছে, এখানে কোনো রকম কোনো ডাউট নাই যে আমরা ইলাস্ট্রেটরে কোনো কিছুর সাইজ দিতে গেলে সমস্যা হচ্ছে, কোনো সমস্যা না। আমি এই যে গ্রেডিয়েন্ট এটা দেওয়া আছে দেখেন 1.এত ইঞ্চ, তো আমি এটাকে আপনাদের দেখানোর জন্য 2/2 করে দিচ্ছি, 2/2। তো এটা কিন্তু এখন 2/2 ইঞ্চি হয়ে গেছে, খেয়াল করেন। ঠিক আছে, তো এটা ধরেন 1/1 করে নিচ্ছি আমি, এটা 1, নিচেরটাও 1। তো আমরা এখানে যে কোনো অবজেক্টকে আমরা সাইজ দিয়ে দিতে পারবো। তো আশা রাখি আপনাদের প্রশ্নের সমাধান হয়ে গেছে। তো আর্টবোর্ড আর সাইজ এই দুটার কোনো রকম আর প্রবলেম থাকার কথা না। ওকে, তো এই যে ওটা লিখে নিছি, লিখে নেওয়ার পরে এখন আমি চাচ্ছি যে এটা তো অক্ষর, আমি এই অক্ষরটা সুন্দর নিব। তো সুন্দর খুঁজে পাচ্ছি না, দেখেন আমি এটা নিচ্ছি, এটা চিকন, এটা খুব সুন্দর গোল রাউন্ড আসছে কিন্তু চিকন, আমার দরকার মোটা, এখানে মোটা নাই। ওকে, তো দেখি পাই কি না। আচ্ছা, ওকে, আমি তাহলে সার্চ দিই, COU, দেখেন কার্চার বোল্ড ফন্ট চলে আসছে। তাহলে এইটা কি বোল্ড মনে হচ্ছে না আপনাদের কাছে? বোল্ড অক্ষর ও খুব সুন্দর ও আসছে, দেখেন আমি যেটাকে ড্রয়িং করছিলাম ঠিক সেই রকমই আসছে না? কিন্তু আমি তো ইচ্ছা করলে অবজেক্ট দিয়েও এই ওটা বানাতে পারতাম, কিন্তু বিষয়টা হচ্ছে আপনাদের যেটা আমি বুঝাতে চাচ্ছি যে আমরা যে কোনো অক্ষর, মানে অক্ষরটা এটা তো আসলে এখন টেক্সট হিসেবে আছে, তাই না? তো টেক্সট হিসেবে থাকার কারণে চারপাশে আপনারা এরকম অতিরিক্ত বাউন্ডারি দেখতে পাচ্ছেন। আর টেক্সট থাকার সুবিধাটা হচ্ছে যে আমরা এই টেক্সটটাকে এখন সিলেক্ট করে ও আছে, আমরা এটাকে টি বানায় দিতে পারতেছি, আবার আমরা এটাকে ই বানাতে, মানে অক্ষর যেটা আর কি যে কোনো অক্ষর বানাতে পারি। সো এটা ওই নিলাম আমি, ও নিছি। হ্যাঁ, তো ও নিছি, নেওয়ার পরে খেয়াল করেন যে আমি এটাকে কাটবো। ঠিক আছে, আমি এটাকে কাটাকাটি করব, করে ডিজাইন করব, কিন্তু আপনি কিন্তু পারবেন না, কারণ ও টেক্সট। ওকে যখন আমি অবজেক্ট করব, তো এর উপর রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন দেখতে পাচ্ছেন? ক্রিয়েট আউটলাইন করার পরে দেখেন তো আমার ওই বাউন্ডারি বক্সগুলো চলে গেছে। এখন এটা একটা অবজেক্টে পরিণত হয়েছে, যে টেক্সটটাকে আমরা অবজেক্ট করলাম। এখন এই টেক্সটটা অবজেক্ট করার কারণে ওর বাউন্ডারি বক্স চলে গেছে, কিন্তু এখন আর ও কিন্তু টেক্সট অপশন কিন্তু আমার আর নাই। দেখেন আমি এখন টেক্সট নিয়েও এটাকে আর চেঞ্জ করতে পারবো না। আমি এখন এখানে ক্লিক করলে দেখেন আরেকটা লাইন চলে আসছে, খেয়াল করেন আরেকটা লাইন চলে আসছে না? লাইন চলে আসছে আমার, কিন্তু এটা আর টেক্সট নাই, এটা এখন অবজেক্ট হয়ে গেছে। তো যে কোনো টেক্সট তাহলে আমরা অবজেক্ট করতে পারবো সবাই। কি করতে হবে? কি করতে হবে? রাইট ক্লিক করে হ্যাঁ, ক্রিয়েট আউটলাইন করতে হবে। ওকে গুড, ক্রিয়েট আউটলাইন। ওকে গুড। তো এখন আমরা এটাকে, আমি পেন টুল নিচ্ছি নর্মালি। তো আমার মিডল পয়েন্ট কোনটা? এটা, তাই তো? তো আমি এখান থেকে গাইড নিয়ে আসি, গাইড নিয়ে এসে আমি মিডল পয়েন্টে একটা বসায় দিলাম। তো মিডল পয়েন্টে এটা বসে দেওয়ার কারণ আপনাদের জন্য, যে আপনাদের এখনো হাত অতটা সূক্ষ্ম হয়নি যে আপনারা মাপজোক ঠিক মতো দিবেন। আমি হয়তো ক্লিক করে এখানে কাজ করলে সমান আসতো আর কি মোটামুটি। তো আমি আপনাদের জন্য আমি এখানে নিছি, তো আমি পেন টুল নিলাম। এখানে কিন্তু দেখেন, খেয়াল করেন, পেন টুল নিছি, আমার ফিল স্ট্রোক কোনো কালারই নাই, দুইটাই ব্ল্যাঙ্ক। তো ব্ল্যাঙ্কই রাখবো আমি। খেয়াল করেন এখান থেকে আমি এখানে মিডল, দেখেন এই যে ইন্টারসেক্ট লেখা আসছে, তার মানে এটা হচ্ছে মিডল। তো এখানে ক্লিক করে আমি আসলে উপরেও বাঁকায় দিতে পারি, নিচেও বাঁকায় দিতে পারি, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো আমি নিচেই দিলাম, দেওয়ার পরে এই পাশে আবার এসে আমি দেখেন আমার অটোমেটিক কিন্তু রেখা একটা চলে আসছে। ঠিক আছে, তো আমার এতটুকু হয়ে গেছে। যাওয়ার পরে আমি ধরেন বাইর দিয়ে ক্লিক করতেছি, খেয়াল করেন
বাইরে দিয়ে ক্লিক করলাম, করে আমার মূলত শেপ হচ্ছে এইটা, এই ঢেউয়ের যে শেপটা আমি এখানে নিয়েছি এটাই মূলত মেইন। আর এখানে বাইরে যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত এটা কাটার জন্য। তো এখন আমি এটাকে ফিল কালার দিব, ফিল কালার এখন দিয়ে দিব, ঠিক আছে। তা আমার গাইডটা আসলে আর দরকার নাই, গাইডটাকে সিলেক্ট করে আমি ডিলিট করে দিচ্ছি, কিবোর্ডের ডিলিট। গাইডটা আমার চলে গেছে। এখন আসি এই লেখাতে। তো এই লেখা কাটবো আমরা কি কি দিয়ে, লেখা বা যে কোনো অবজেক্টকে কাটতে পারি। লাইন টুল দিয়ে। কি দিয়ে? বিল্ডার শেপ বিল্ডার, আমরা শেপ বিল্ডার দিয়ে কাটতে পারি। আর কাটতে পারি কি দিয়ে? পাথ ফাইন্ডার দিয়ে স্যার। পাথ ফাইন্ডার দিয়ে, ডিভাইডেড। পাথ ফাইন্ডার দিয়ে আমরা কাটতে পারি। তো আমাদের এখানে কাটার টুলস হচ্ছে দুইটা, একটা হচ্ছে শেপ বিল্ডার আর একটা হচ্ছে পাথ ফাইন্ডার। তো আমি এখানে পাথ ফাইন্ডারের ডিভাইডেডটা ইউজ করতেছি, পাথ ফাইন্ডারে ডিভাইডেড, এই যে ডান সাইডে পাথ ফাইন্ডারে ডিভাইডেড। তো এখানে যদি না থাকে আমরা কোথায় পাইতাম? উইন্ডোতে গিয়ে এখানে কিন্তু পাথ ফাইন্ডার, এই যে পাথ ফাইন্ডার, এই যে এটাতে ক্লিক করলে দেখেন এই অপশনটা চলে আসছে। তো এখানে এই অপশনে এই যে ডিভাইডেড, এই যে ডিভাইডেড, তো আমরা কিন্তু পেয়ে যেতাম। তো ডিভাইডেডে ক্লিক আমি অলরেডি করেছি। এখন আমি যখন পুরোটা সিলেক্ট করতেছি, খেয়াল করেন রাইট বাটন ক্লিক করার পরে আনগ্রুপ লেখা আসে। তার মানে কি? তার মানে এটা পুরোটা গ্রুপ হয়ে গেছে কাটাকাটির পরে। তো এখন আমি এটাকে আনগ্রুপ করে দিব। আনগ্রুপ করে দেওয়ার পরে খেয়াল করেন আমি বাইরের অংশটা ডিলিট করে দিচ্ছি, বাইরের অংশ শেষ। এখন এইটা দেখেন আলাদা, এইটা আলাদা, মাঝখানের অংশটুকু আলাদা। তো আমি এখানে যেহেতু গ্রেডিয়েন্ট আমার তৈরি করা আছে, আমি এই গ্রেডিয়েন্ট নিয়ে দিয়ে দিচ্ছি পুরোটাতে। খেয়াল করেন পুরোটাতে আমি এই একটা গ্রেডিয়েন্টই দিয়ে দিলাম, তাই তো। এখন খেয়াল করেন যে এখানে আমি শুধু গ্রেডিয়েন্ট কালারগুলো উল্টায় দিব, মানে এখানে লাইট কালার আছে, ধীরে 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 এখানে ডিপ হয়ে গেছে। তো এখন এইটা আমি গ্রেডিয়েন্টটা এইদিকে লাইট থাকবে, এদিকে ডিপ আসবে। ওকে, উল্টায় দিছি দেখেন, তাতে কিন্তু আমার এইটার সঙ্গে এইটা কিন্তু এখন আলাদা, মানে বোঝা যাচ্ছে এটা আলাদা। তারপরে যে মাঝখানেরটা, এখানে লাইট, এখানেও লাইট আছে, আমরা এটা উল্টায় দিচ্ছি, যে লাইট আছে আমি ডিপ করে দিলাম। ওকে, আর একটু যদি দেয়া যায় ভালো করে। ওকে ফাইন, এখন একটু ভালো লাগতেছে। তো খেয়াল করেন এখন কিন্তু আলাদা আসছে। তো আমি এখন এই উপরেরটা সিলেক্ট করে, মানে উপর দিকে হয়তো 1 2 3, নিচে আবার 1 2 3, ঠিক আছে। আমি অ্যারোতে চাপ দিয়ে একটা স্পেস, দুইটার মাঝখানে একটা স্পেস তৈরি করে নিছি। খেয়াল করেন একটা রেখা চলে আসছে, এটাকে ডিলিট করে দিই। ওকে, তাহলে আমি কন্ট্রোল জিতে গ্রুপ করে নিলাম, কন্ট্রোল জিতে গ্রুপ করে নিলাম। এখন আমি এটাকে ছোট বড় করতে পারতেছি, খেয়াল করেন, দেখতে পাচ্ছেন? ওকে, এখন আমি এখানে লেখা লিখছিলাম, আমি এখন হয়তো এখানে লিখতেছি OCEAN, ওশেন, কি লিখবো? প্যারাডাইস, প্যারাডাইস বানান ঠিক আছে? ওশেন ব্লু দিলাম, ওশেন ব্লু দিলাম। এটার কালার আমরা একটু ব্লু করে দিই, ডিপ ব্লু, ডিপ ব্লু। সাথে আমার এখন ট্যাগ লাইন দরকার, তো লিখে দিব ট্যাগ লাইন হেয়ার। আমরা চাইলে ইয়োর ট্যাগ লাইন হেয়ার, ইয়োর ট্যাগ লাইন হেয়ার। তো এটা হয় ট্যাগ লাইন। অবশ্যই আমরা চিকন ফন্ট চুজ করব, চিকন যে লেখাটা আছে, ইয়োর ট্যাগ লাইন হেয়ার। ওকে, এটা নিলাম, নেয়ার পরে এখন এটাকে ছোট করে দিব, ইয়োর ট্যাগ লাইন হিয়ার। আচ্ছা, এখন কালার, খেয়াল করেন যে দুইটা নিছি, দুইটা নেয়ার পরে আমি এটার কালার একটু অ্যাশ কালার করে দিই। তো
তো মোটামুটি মনে হয় লোগো লোগো মনে হচ্ছে আপনাদের কাছে। জি স্যার। ওকে, তো এটা তো আমার স্কোয়ার সাইজই আছে, 10 ইঞ্চি 10 ইঞ্চি আছে, আর 1000 বাই 1000 পিক্সেল, একই কথা, স্কোয়ার যেহেতু আছে, স্কোয়ারে থাকলে কোনো সমস্যা নাই। তো এটা আমাদের লোগো, আমরা লোগো মিডল পজিশনে বসায় দিছি, একটু ছোট করে দিই, ব্যাস এখন দেখতে ভালো দেখা যাচ্ছে। তো এই পুরোটাকে আমি গ্রুপ করে দিছি। গ্রুপ করার আগে অবশ্য আমাকে একটু আনগ্রুপ করে নিই, তারপর উপরেরটা গ্রুপ করে নিই আগে, আর নিচেরটাকেও আমরা গ্রুপ করে দিব। নিচেরটা আলাদা গ্রুপ, এটা আলাদা গ্রুপ। তো এখন সুবিধাটা হচ্ছে, খেয়াল করেন, আমি অ্যালাইনমেন্ট করে দিব, দেখেন এখন মিডিল হয়ে গেছে। তো এবার আমি চাচ্ছি যে আমার এই পেজের মিডলে থাকবে। সো আমি এখানে এবার অ্যালাইনমেন্টের ভিতরে খেয়াল করেন, অ্যালাইন টু আর্টবোর্ড। তো অ্যালাইন টু আর্টবোর্ডে ক্লিক করলাম, করার পরে এখন আমি আবার এখানে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার সাথে দেখেন এরকম হয়ে যাচ্ছে, খেয়াল করছেন? তার মানে এটা হচ্ছে মিডল পজিশন। কন্ট্রোল জেড দিলাম, তো আমার এখানে মিডিলেই অবস্থান করতেছে এটা, ঠিক আছে, কারণ এখানে মিডিল পয়েন্ট, এটা এখানে সব কিছু ছিল, তো এটাই ঠিক আছে। তো এখন কি করব, এখন আমি হোয়াইট, এখানে অ্যাশ কালার আছে, আমি হোয়াইট কালার নিয়ে নিই। হোয়াইট কালার অবজেক্ট নিয়ে আমি পুরোটাতে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, ঠিক আছে, হোয়াইট কালার অবজেক্ট ক্রিয়েট করার পরে আমরা এটাকে কি করব, সেন্ড টু ব্যাক, পিছনে চলে গেছে। তো এটাকে এখন কি করব, কপি পেস্ট ইন ফ্রন্ট করার পরে আমি এটাকে একটু ছোট করে দিব, ব্যাস। এবার আমি আইড্রপার দিয়ে এই যে ওশেন ব্লুর যে এই ব্লু কালারটা, এটা নিয়ে নিলাম। এখন বুঝতে পারতেছি যে নিচে একটু শর্ট, ওকে। আচ্ছা, তো এখন খেয়াল করেন, আমি এই লেখা আর এই লোগোটাকে যদি এখানেই এইভাবে আছে, আমি এটাকে অল্টার ধরে এই জায়গাটাতে কপি করলাম, ঠিক আছে। কপি করার পরে আমি আবার এটাকে এদিক থেকে ছোট করে দিচ্ছি, খেয়াল করেন, ঠিক আছে, ছোট করে দিছি। তো দেওয়ার পরে আমার এই ফন্টের কালার ছিল এইটা, যে কারণে এই কালারটা আর দেখতে পাচ্ছেন না। সো আমি এটাকে পুরোটাকে হোয়াইট কালার করে দিব। এখন মনে হয় দেখা যাচ্ছে, আপনারাও দেখতে পাচ্ছেন। তো এইটা এখন এই অবজেক্টটাকে আবার আমি এডিটে গিয়ে কপি করতেছি, কপি, তারপরে পেস্ট ইন ফ্রন্ট, এখানে কিন্তু পেস্ট করছি। সো আমি এটাকে এবার আমার মিডিল হাফ হচ্ছে এখানে, এই যে হাফ, আমি হাফ করে নিলাম। এখন এইটার কালার আমি এই গ্রেডিয়েন্ট কালারও দিয়ে দিতে পারি, আমি এখানে অ্যাশ কালার দিতে পারি। মূলত আমি এটার ডিপ কালার, আমি এখানে আরেকটা ডিপ কালার দিব। সো আমি এটাকে ব্ল্যাক করে দিচ্ছি, ঠিক আছে, ব্ল্যাক। তো ব্ল্যাকের মধ্যে আমার এই পুরোটাকে আবার কন্ট্রোল জিতে গ্রুপ করে শিফট ধরে আমি মানে এটাকে কপি করব, প্রথম অল্টার ধরে কপি করলাম, করে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। তো এই দুইটাকে এবার আবার শিফট ধরে দুইটাই সিলেক্ট করে আমি অ্যালাইনমেন্ট ঠিক করে দিব। এখানে আর্টবোর্ড করছিলাম, সিলেকশনে আনলাম, দেখেন আমার দুইটা কিন্তু সমান। এখন আমি সমান পজিশন করে দিচ্ছি, খেয়াল করেন, এই যে আমার এই যে এটা মিডলে, এই যে পয়েন্টারটা মিডলে চলে আসছে, তার মানে দুইটার এখন দূরত্ব ঠিক আছে, ওকে। এখন আপনি চাচ্ছিলেন, মানে আপনারা আমাকে বলছিলেন যে স্যার, আমরা তো আর্টবোর্ডের সেভ দিলে আর্টবোর্ডের বাইরের অংশ চলে আসে, তো এটা কি করব? তো আমার আর্টবোর্ডের বাইরে এই জন্য অনেক কিছু আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন খেয়াল করেন, আমি যখন ফাইলে যাচ্ছি, এক্সপোর্টে যাচ্ছি, সেভ ফর ওয়েবে যখন যাচ্ছি, আমাকে কি আর্টবোর্ডের বাইরে কিছু দেখাচ্ছে? খেয়াল করেন, আর্টবোর্ডের বাইরে কিন্তু আর্টবোর্ডের বাইরের কোনো কিছু আমাকে দেখাচ্ছে না। সো আমার মুড আছে জেপিজি, আমি জেপিজি মুডে এখন সেভ দিব এবং নাম দিচ্ছি ওশান লোগো, ঠিক আছে। তো দিয়ে ডেস্কটপ সেভ। তো ডেস্কটপে যখন আমি সেভ দিলাম, এখন খেয়াল করেন, আমি ডেস্কটপে যাওয়ার পরে আমার সেভ ফাইলটা দেখেন, খেয়াল করেন, ওপেন, দেখেন তো আমার কোনো আসছে, বাইরের কোনো কিছু আসছে? না স্যার, আসেনি। ওকে, আসে না, ফাইন। তাহলে আমরা এখান থেকে এভাবে সেভ দিতে পারি বাইরে কিছু থাকা অবস্থায়। কিন্তু
আমি যদি ফাইল এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করে আমি যদি জেপিজি মোডে সেভ দেই, তো আমাকে কিন্তু প্রিভিউ দেখাচ্ছে না। তো প্রিভিউ দেখাচ্ছে না, এর কারণটা হচ্ছে যে সে ডকুমেন্ট পুরো যা আছে সব কিছুকে একটা জেপিজি মোডে ফাইল সেভ করে দিবে। তো এটা যদি আমি সেভ দেই, তো ধরেন আমি এমনি একটা নাম দিয়ে দিলাম। এটা যখন আমি ডেস্কটপে সেভ দিচ্ছি, খেয়াল করেন সেভ, এই যে দেখেন এখানে স্ক্রিন মোড আমরা হাই করে দিলাম। তো এখানে হয়তো আমরা আর একটু বাড়ায় দিই, 8 ম্যাক্সিমাম করে দিলাম। তো এখন যখন আমি ওকে করে দিচ্ছি, খেয়াল করেন সেভ হয়ে গেছে আমার। এইটাতে খেয়াল করেন বাইরের যা কিছু আছে সব কিছু মিলে আমার সাদা কালার হয়ে গেছে। দেখেন সব আমার সেভ করে ফেলছে, আশেপাশে যা ছিল সব সেভ করছে না। স্যার আমি এটা দিয়েছিলাম স্যার। তা আমি স্যার দুটাই আমি কি এটা দিয়েছিলাম, দিয়েতেই বলতে হয়। দুটাই বুঝাইতে পারছি দুইটাই? জি স্যার। ওকে, তো তাহলে আপনারা তাহলে স্যার আমাদের এই প্রথম অপশনটার দরকার কি, মানে পরে যারা দেখালেন স্যার, তাহলে এটা তো আমাদের দরকার নাই স্যার। এটাও দরকার আছে। আমরা সেভ দিব, আমরা কাজ করতে বাইরে জঙ্গল রাখবো কেন? আমি তো এটা আপনাদের জন্য রাখছি, আমার তো কাজ হচ্ছে এখানে, আমি এগুলো রাখবো কেন? জি স্যার। আমার প্রশ্নের উত্তর কি বুঝছেন আপনি? সহজ উত্তর যে আমি কাজ করতেছি A4 সাইজ একটা পেজে। তো আমি A4 সাইজে কাজ যখন করতেছি তখন আশেপাশে আমার অনেক কিছু থাকতে পারে। না, আমার কাজ শেষ, আমার তো এগুলোর দরকার না, আমি তো এগুলোকে ডিলিট করে দিব, তাই না? এটাই তো। জি স্যার। আমি অতিরিক্ত অংশ যেগুলো স্যার দরকার নেই। আরেকটা বিষয়। হুম, স্যার জি স্যার, দেখা যায় স্যার। ওকে, তো খেয়াল করেন লোগো ডিজাইন লিখে যখন সার্চ করেছি তখন দেখেন অসংখ্য লোগো ডিজাইন এখানে চলে আসছে, অসংখ্য লোগো ডিজাইন এখানে চলে আসছে। তো আমরা যদি এইভাবে স্ক্রোল করে দেখি তো অনেক লোগো মনে হবে অনেক কঠিন কাজ করে ফেলছে তারা। তো এখন এই বিএমডাব্লিউ লোগোটা দেখেন, তো নর্মালি এই লোগোটা বানাতে আমাদের কতক্ষণ সময় লাগতে পারে? এই যে এটা, তো এটারই 3D ভার্সন হচ্ছে এইটা, ঠিক আছে? তো আমরা এরকম প্রথম ডিজাইন কিন্তু ইলাস্ট্রেটরে এরকম হবে, তো পরবর্তীতে 3D ভার্সন হচ্ছে এইটা। তো আমরা যে ডিজাইনগুলোই করি না কেন প্রথম আমাদের হয় 2D ভার্সন। এখানে দেখেন এগুলো হচ্ছে টেক্সট লোগো, গুগল, কোকা কোলা, টয় টয়স স্টার হবে, টয়স রাশ দেখছে, যাই হোক এগুলো সব হচ্ছে টেক্সট লোগো। দেখেন এই যে টেক্সট লোগো দেখা যাচ্ছে। পাশাপাশি আমরা যদি একটু কোম্পানির নাম লিখি, যে সাপোজ ধরেন আমি লিখতেছি রিয়েল স্টেট কোম্পানি লোগো ডিজাইন, তো দেখেন রিয়েল এস্টেট কোম্পানির লোগোগুলো চলে আসছে। তো এগুলো হচ্ছে একেবারে এগুলো মিনিমাল লোগো, এবং দেখেন খুব ইজি, আপনারা একটু চেষ্টা করলেই করতে পারবেন। খেয়াল করেন এখানে এইদিকে আসছে। তো এটা আমাদের কোন টুল আছে এরকম, কোন টুল দিয়ে এটা বানালে সবচেয়ে সহজ হবে? পলিগন টুল। পলিগন টুল। স্পাইরাল স্যার, স্পাইরাল। না, স্পাইরাল এরকম হবে না। পলিগোনাল না পলিজোনাল, যাই হোক এই টুলসটা দিয়ে করলে সবচেয়ে ভালো হয়। দেখেন এই যে এই টুলসটা, এটাও দেখেন হাফ হাফ ইয়ে করে রাখছে। তো এগুলো পেন টুল দিয়ে আপনি ভালো হবে। পেন টুল দিয়ে আপনি এখন দেখতে পাচ্ছেন দেখে মনে হচ্ছে পেন টুল দিয়ে করলে ভালো হবে। কারণ আপনি তো প্রথম যখন লোগো ডিজাইন করবেন কোনো কোম্পানির, তো আপনি তো করবেন ফার্স্ট টাইম, তো ফার্স্ট টাইম আপনি পেন টুল দিয়ে করতে পারবেন? না, একটু চেষ্টা করা যেতে পারে আর কি স্যার। আচ্ছা, তো এই লোগো ডিজাইনের করতে গেলে আমাদের সহজ একটা ওয়ে আছে। সহজ ওয়েটা হচ্ছে আমরা যে লোগোই করি না কেন, সহজ লোগো হচ্ছে মানে সহজ সিস্টেমটাই হচ্ছে যে আপনাকে আগে পেন্সিল দিয়ে রাফ করতে হবে যে আমি আসলে লোগোটা এইরকম করতে চাচ্ছি বা এটা এইরকম হবে, একটা আইডিয়া জেনারেট করার পরে আপনারা সেটা খুব ইজিলি বানাতে পারবেন। এখানে খেয়াল করেন এটা একটা দেখতে পাচ্ছেন, দেখেন এগুলো সব ইজির মধ্যে পড়ে। যে এই জিনিসটা দেখেন এগুলো সব ইজি লোগো এখানে যা দেখতে পাচ্ছেন। তো আপনাদের কাজ হচ্ছে এখন যেহেতু সবাই বিগিনিং লেভেলে আছেন, তো এই সময় আমাদের কাজ হচ্ছে যেটা আমরা করতে পারি সেই লোগোগুলো আমরা নিজেরা একটু ট্রাই করব।
ঠিক আছে, যে কাজটা আমরা নিজেরা করতে পারি সেটা আমরা নিজেরা ট্রাই করব। এক নাম্বার দুই হচ্ছে আমরা একটু বেশি বেশি করে লোগো সার্চ করব। যেমন আমি আজকে লিখলাম কি রিয়েল এস্টেট। তো রিয়েল এস্টেট লোগো যখন আমি দেখতে থাকবো তখন আমার ভিতরে একটা আইডিয়া তৈরি হবে, নামের সঙ্গে সঙ্গে একটা লোগো সম্পর্কে একটা আইডিয়া তৈরি হবে, নিজেদের ভিতরে একটা আইডিয়া তৈরি হবে। তো এই কারণে আমাদের এই অনলাইনে সার্চ করে আমরা লোগো দেখব। সাপোজ এই লোগোটা দেখতে পারছি যে এই লোগো এটা আছে, আমি চেষ্টা করব যে এটা এর মতোই একটু ভিন্ন কি বানানো যায়। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছি, তো এইটার ভিন্ন একটু কি করা যায়, কিভাবে ভিন্নতা আনা যায়, এই জিনিসগুলো আমরা কাজ করব। এই যে দেখেন এটা গোল্ডেন কালার করছে, ভালো লাগতেছে, খারাপ না। তো একেবারেই সিম্পল, দেখেন এদিকে একটা আসছে এটা, আর এদিক থেকে এটা, তো একেবারেই সিম্পল কাজ, মানে সব করতে পারবেন আপনার। এটা দেখেন এটা এখানে দেখতে পাচ্ছেন এই কয়টা শেপ, এখানে একটা শ্যাডো দিয়ে রাখছে, হালকা একটা শ্যাডো দিছে। তো এই শ্যাডো আপনারা এরকম শ্যাডো ফটোশপে প্রচুর দেখছেন, তাই না, বানানো, এখন নিজেরা বানাতেও পারেন। তো সেটা আবার ইলাস্ট্রেটরে আমাদের একটু শিখতে হবে যে আসলে এইভাবে শ্যাডো আমরা ইলাস্ট্রেটরে কিভাবে তৈরি করি। তো শিখতে পারবেন ইনশাল্লাহ সব। তো এটা রিয়েল এস্টেট দেখলেন। আর আমরা যদি এখন লিখি অর্গানিক কোম্পানির লোগো ডিজাইন, তো অর্গানিক লেখার পরে দেখেন লিফ পাতা সহ আসছে। আপনাদের পাতার কাজ প্রথম দিনে আমি দেখাইছি। তো দেখেন এখানে পাতার এই যে সিম্পল পাতার কত কাজ আছে, কত ধরনের পাতা দিয়ে কত ধরনের লোগো দেখতে পাচ্ছেন, অনেক অনেক লোগো আছে এখানে। ঠিক আছে, তো এটার আসলে বলে শেষ করা যাবে না যে লোগো কত রকম হতে পারে। লোগো বলতেই প্রত্যেক কোম্পানি, পৃথিবীতে যদি 1 কোটি কোম্পানি হয় তাহলে 1 কোটি কোম্পানিরই ইউনিক লোগো দরকার। আমাদের ডিজাইনেও আমাদেরকে কি করতে হবে, ইউনিক আইডিয়াটা নিয়ে আসতে হবে। দেখেন এই যে এটা সিম্পল একটা লোগো দেখতে পাচ্ছেন, সিম্পল হলেই দেখেন প্রথম কিন্তু আগে পেন্সিলে করতে হবে, পেন্সিলে আইডিয়া নিয়ে আসতে হবে, তারপরে সেটা তো আপনি পেন টুলে করবেন। তো গ্রেডিয়েন্ট কালার দেওয়ার কারণে দেখেন এখানে একটু হালকা শ্যাডো তৈরি করে দিছে, যার কারণে দেখে মনে হচ্ছে যে এটা এদিক দিয়ে যে এটা এর উপরে ভাঁজ হয়েছে, তাই না, এরকম মনে হচ্ছে। তো ঠিক তাই। তো আমাদেরকে একটা জিনিসকে, যেমন এখানে একটা দেখতে পারলাম এই মাত্র, এই যে হানি, অর্গানিক হানি। তো হানি দেখেন এই যে জিনিসটা তৈরি করছে, মানে মধুর মৌমাছির যে চাক, সেই চাকের যে একটা ইলাস্ট্রেশন এবং সেটা বুঝানো যে এটা আসলে এটা। তো দেখেন কত সুন্দর করে করছে, বুঝতে পারছেন। তো এরকম সিম্বল, এটা দেখেন কে দিয়ে, কে এর মাথায় একটা পাতার ছবি দিয়ে একটা রাউন্ড দিয়ে দিছে, দিয়ে কে তে লিখছে কোম্পানি, ট্যাগলাইন হেয়ার, খুব সিম্পল কাজ। তারপর এটা বিক্রি করতেছে ক্রাশ পিক্সেল সম্ভবত, এরকম একটা ওয়েবসাইটে এটা সেল হচ্ছে। ফরেস্ট ফুড, কয়েকটা ফুডের ছবি, নিচে পাতার ছবি দিয়ে তৈরি করছে। তো এগুলো দেখেন একেবারেই সিম্পল কাজ, কিন্তু তাকে আগে ধারণা নিতে হয়েছে, এটা ড্রয়িং করতে হয়েছে। তো ড্রয়িংয়ে খেয়াল করেন মাপ যোগ খুব ইম্পর্টেন্ট। এখন আপনারা যদি এটা দেখে দেখেও বানাতে নেন, তারপরে দেখবেন যে এখানে একটু কর্নার হচ্ছে, এখানে একটু কর্নার হচ্ছে, এরকম সমস্যা হবে। ঠিক আছে, তো বেশি বেশি প্র্যাকটিস করলে হাতও কিন্তু স্মুথ হয়ে যায়। এই ব্যাসেই দেখেন যারা আছে হয়তো আগে থেকে একটু টুকটাক কাজ করে, তারা দেখেন তাদের কাজের ফিনিশিং দেখেন একরকম, আপনারা নতুন যারা একবারেই ফ্রেশার তাদের কাজের ফিনিশিং দেখেন একটু কম বেশি হচ্ছে। কারণটা কি, কারণটা ওনারা একটু আগে থেকে প্র্যাকটিস করতেছে। যেহেতু এটা হাতের কাজ, তো আমরা চেষ্টা করব যে একটু ফিনিশিং দেওয়ার জন্য। তো আমরা একটু প্র্যাকটিস করব, বাসায় দেখে দেখেই প্র্যাকটিস করব, কোনো সমস্যা নাই। এখানে একটা দেখলাম, দেখে দেখে আমি প্র্যাকটিস করব যে এটা কিভাবে বানানো যায়। তো নিজেরা প্র্যাকটিস করলে কি সুবিধাটা কি হবে, আইডিয়া জেনারেট হবে বেশি, মানে ধীরে ধীরে ভিতরে আইডিয়া চলে আসবে। অনেক কোম্পানির নাম শুনে লোগো ডিজাইন করতে পারবেন। দেখেন এই যে গ্রিড ভিউ গতকাল আপনাদের দেখাইছি না আমি, তো দেখেন এই গ্রিড ভিউয়ের ভিতরে কাজটা করছে, যেটা আমি ওই যে পাখির একটা কাজ করে দেখাইছিলাম, যে এটা আগে তৈরি করা বা সাইড থেকে নিচে এটা। তো আমরা যে লোগোগুলো এখানে দেখতে পাচ্ছেন, এটা অর্গানিক লিখে সার্চ করছি। তো আমরা যদি একটু লিখি টেকনোলজি কোম্পানি লোগো,
তো দেখতে পাচ্ছেন যে টেকনোলজি কোম্পানির লোগো, দেখেন কত ধরনের লোগো এখানে আছে। তো আমি এই একটা ছবি ওপেন করলাম, দেখেন তো এই ছবিতে কমন টেকনোলজি, এখানে সব টেকনোলজি লোগো। তো এখানে কমন জিনিস কোনটা খেয়াল করেন, কমন কোনটা? সার্কিটের সিম্বলগুলো স্যার। হ্যাঁ, সার্কিটের সিম্বলটা হচ্ছে কমন। তার মানে আমরা কিন্তু সহজে বুঝে গেলাম যে আসলে টেকনোলজির যদি কোনো কোম্পানি আমাদের লোগো ডিজাইন করতে দেয়, আমরা যেমন এ বানাইছি, এটা দেখেন এ, তার সাথে কিন্তু এইরকম সিম্বল আছে, সার্কিট সিম্বল আছে। এটা দেখেন রাউন্ড গোল, গোলের মধ্যে আছে। এটা আর একটু টি, মানে টি তে টেক ট্রি, তো এটা কিন্তু ট্রির মতো, মানে গাছের মতোই করা। তো প্রত্যেকটা জিনিস, এটা কোম্পানি, এটা আবার হাউস, মাঝখানে একটা হাউসও আছে দেখতে পাচ্ছেন, টেক হাউস, এই জাতীয় কোনো কিছু আসলে আমরা এরকম ডিজাইন করতে পারি। তো এই যে আইডিয়াটা, এই আইডিয়াগুলো কেমনে আসবে? তো মানুষের কিন্তু একটা জিনিস যে দেখে দেখে অনেক কিছু বুঝে যায়। তো ঠিক আপনাদেরও কাজ হচ্ছে এরকম কোম্পানির নাম লিখে লিখে, যেমন আমি এখন এটা পুরোটা কেটে দিয়ে লিখতেছি মিনিমালিস্ট, মিনিমালিস্ট লোগো ডিজাইন। ঠিক আছে, এখন দেখেন মিনিমালিস্টের মধ্যে কোনগুলো আসছে, দেখেন যেগুলো একটা সিম্বল থাকবে, ছোট আইকনিক আইকন থাকবে, সাথে নামটা থাকবে, এবং অবশ্যই সেই ডিজাইনটা বোল্ড হবে না, মানে ডিজাইনের যে লোগো ডিজাইনটা পুরোটাই বোল্ড হবে না। তো সেটাকে বলা হয় মিনিমালিস্ট। যে এগুলো দেখেন মিনিমালিস্টের উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এগুলো। একটা আইকন থাকবে, সিম্বল, আর লেখাগুলো থাকবে সিম্পলি লেখা থাকবে। হ্যাঁ, আর এগুলো হচ্ছে মিনিমালিস্ট লোগো। তো মিনিমালিস্ট লোগো দেখেন কোনটা কিভাবে বানাইছে, আমাদের এগুলো দেখে দেখে আসলে আইডিয়া নিতে হবে। তো এখানে খেয়াল করেন, এখানে এটা কি, পেন স্পুন। তার মানে কি, একটা হচ্ছে পেন, কলম, কলমের মাথা দেখতে পাচ্ছেন, ওর ভিতরে স্পুন মানে চামচ দেখতে পাচ্ছেন। তো এই যে শেপটা তৈরি করছে, তো চামচটা আলাদা করে তৈরি করে নিয়ে পেনের ভিতরে দিয়ে দুটা কেটে দিলে কিন্তু হয়ে গেল, যেটা আপনাদেরকে লাভ এবং বার্ড গতকাল মনে হয় আপনাদের এটা তৈরি করে দেখাইছিলাম, তাই না? জি স্যার। তো ঠিক একই একই সিস্টেম দেখেন। তো আরো আছে এখানে দেখেন, এটা একটা দেখেন, উপর থেকে দেখলে কি মনে হচ্ছে, দুইটা দুইটা কি মনে হচ্ছে, স্ক্রু, দুইটা স্ক্রু মনে হচ্ছে। আবার নিচ থেকে যদি দেখেন, এর ভিতরে চলে গেছে, এটা কি, রকেট, তাই না? রকেট গল্ফ, দেখেন ভিতর দিকে দেখেন, অথচ ওখানে কিন্তু ডিজাইন নাই, সাদা, দুই সাইডের দুইটা দ্বারা এটা এমন ভাবে করা হয়েছে যে ভিতরে দেখা যাচ্ছে যে রকেট উড়ে যাচ্ছে, তাই না? আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কি, তাহলে এটা হচ্ছে যে গল্ফ, যেহেতু গল্ফ খেলে, যে বলটা যার উপর রাখে সেই ইয়েটা বানাইছে, এটা দুইটা দিয়ে, আর ভিতরে রকেট। এই যে আইডিয়াটা, এটা হচ্ছে আমাদের লোগো ডিজাইনার হতে গেলে আমাদেরকে এরকম আইডিয়া জেনারেট করতে হবে, যে যার সাথে আমি কাজ করব, যে কোম্পানির কাজ করব, সেই কোম্পানিটা কি রিলেটেড, এটা আমাকে রিসার্চ করতে হবে। রিসার্চ করার পরে আমি তো এখানে হাজার হাজার লোগো দেখতেই পারবো। তো এর ভিতর থেকে আমাকে নতুন একটা, এইগুলো দেখে দেখেই আমাদেরকে নতুন একটা আইডিয়া তৈরি করতে হবে। তো তৈরি করার পরে সেইটা আমাদেরকে বাস্তবে রূপ দিতে হবে। এখন সেটা কালার, আমরা হয়তো অনেক কয়টা কালার করব, যে কালারটা সুইটেবল মনে হবে। তো সেটা দ্বারাই মূলত আমরা ফাইনাল আউটপুট হবে। তো সবাইকে বুঝতে পারছি যে লোগো ডিজাইনের কাজ হচ্ছে সিম্পল কাজ, কিন্তু আইডিয়া জেনারেট করাটা হচ্ছে কঠিন কাজ। এটা নতুন একটা, একেবারেই নতুন। এখন তো দেখতেছেন, দেখে যদি বলি যে অ্যাডোবি কোম্পানির লোগোটা বানান, তাহলে অ্যাডোবি কোম্পানির লোগো বানাইতে আপনাদের হয়তো কতক্ষণ লাগবে? এই যে এ, মাঝখানে একটা এ দিছে, দেখেন এদিকে 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 এ, তো এই একটা জিনিস বানাইতে আপনাদের সর্বোচ্চ 5 মিনিট লাগবে। কিন্তু প্রথম যদি আপনাকে বানাতে দিত, আপনি তো চিন্তাই করতেন এটার জন্য 5 দিন। অ্যাডোবি এত বড় একটা কোম্পানির লোগো বানাতে দিছে, প্রাইজও দিবে ধরেন
$1000 দিবে। তো এত সিম্পল লোগোকে আপনি বানায় দিতেন? অবশ্যই কিন্তু এত সিম্পল দিতেন না, আরো কত কি করে দিতেন। কিন্তু ওরা কিন্তু এটা পছন্দ করবে না, সিম্পল পছন্দ করবে যত বড় কোম্পানি। এখন আমি যদি লিখি যে সোশ্যাল মিডিয়া লোগো, আচ্ছা এখন এখানে দেখেন এই যে এই ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন ওয়ার্ল্ডের যে টপ কোম্পানিগুলো আছে, ওয়ার্ল্ডের টপ কোম্পানিগুলোরই লোগো এখানে দেখতে পাচ্ছেন আপনারা। গুগল প্লাস, টুইটার, ফেসবুক, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, এটা লিঙ্কডইন, তারপরে এটা কি স্ন্যাপচ্যাট, এটা কি ফাইবার না ভাইব, ভিএমও মনে হয় স্যার। যাই হোক না, এই যে এটা আছে একটা, এটা ব্লগারের, এটা থামলার, তো এইটা হচ্ছে ফ্লিকার। তো এরকম ওয়ার্ল্ডের নাম করা কোম্পানির লোগো দেখেন, একেবারেই সিম্পল। দেখেন খুবই সিম্পল না লোগোগুলো? এমডি ফিরোজ আল মাসুদ কে আবার? আমাদের ক্লাসে তো এরকম নামে কেউ নাই। তো আমরা যেটা বলছিলাম যে লোগো ডিজাইন, তো খেয়াল করেন যে যত বড় বড় কোম্পানি তাদের লোগোগুলো কিন্তু একেবারেই সিম্পল। এখানে ডিজাইন করতে কঠিন হচ্ছে টুইটারের লোগোটা। তো এছাড়া বাকি যা দেখতে পাচ্ছেন আপনারা এক দেখাতেই করতে পারতেছেন। কিন্তু প্রথম আমি বলতেছি আর এক কথা, যে আমরা যারা লোগো ডিজাইনার হব তারা যে ডিজাইনটাই করব সেটা করব কখন? ফার্স্ট ক্লায়েন্টের জন্য ফার্স্ট, এবং ক্লায়েন্ট সেটা সেই কোম্পানিটা এরকম ফেমাসও হয়ে যেতে পারে। অনলাইনে কাজ করতেছি আমেরিকা, কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, আমরা এইসব ক্লায়েন্টের কাজ করি। তা আমাদের লোগো যে ফেমাস হবে না এর কোনো গ্যারান্টি আছে? মানে আমরা যে কোম্পানি করে দিচ্ছি ওই কোম্পানিটা তো ফেমাস হতে পারে, তাই না? তো দেখি তো কে এটা, কি বলেন? এই যে স্থাপনাটা দেখতে পাচ্ছেন, এই যে বিল্ডিংটা বানানো হয়েছে, তো এইটার ভিতরেও গোল্ডেন রেশিওর এই মাপ বা এই রেশিওর সূত্র যেটা, এটা প্রয়োগ করা আছে এখানে। তো এই যে এখানে দেখেন আরেকটা দেখাচ্ছে, ওই যে ছবি দেখাচ্ছে, এটার উপর থেকে ভিউ দেখাচ্ছে। তো তারপরে দেখেন আরো অনেক কিছু, এই যে এটা একটা দেখেন, আচ্ছা এখানে দেখেন লিখে রাখছে অনেক কিছু, এগুলো আপনারা নিজেরাও দেখতে পারবেন। এইটা দেখেন, এটা মোনালিসার ছবি, হ্যাঁ। এই যে এটা হচ্ছে পুরো ডায়াগ্রাম আর কি, আমাদের এম এন এখানে অনেক কিছু আছে, এগুলো পরে বুঝাই দিবনি। তো মূলত এই যে পুরো ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন, এই পুরো ডায়াগ্রামে হচ্ছে আমাদের গ্রাফিক্সে আমরা এটা ইউজ করি লোগো ডিজাইনে, যেটাতে গোল্ডেন রেশিও প্রযোজ্য হয় আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন ফাইনাল আউটপুটটা কত। ফাইনাল আউটপুটটা হচ্ছে 1.61। ওকে, তো এখানে খেয়াল করুন, এই যে একটা এই যে রেশিওর যে একটা ইয়ে দেখতে পাচ্ছেন, শেষ হয়েছে এখানে এসে, ঠিক আছে? এখান থেকে শুরু করে এখানে এসে এখন মনে হচ্ছে যে আমাদের ওখানে কি টুলস আছে এরকম, বলেন তো? স্পাইরাল আছে না? একটা স্পাইরাল দেখে মনে হচ্ছে। তাহলে স্পাইরাল টুল কেন দিছে এখন হয়তো একটু একটু বুঝতে পারতেছেন, তাই না? তো প্রত্যেকটা জিনিসের অবশ্যই কারণ ছাড়া দেয়নি। এখানে আবার দেখেন এগুলো দেয়া আছে, তো এগুলোর প্রত্যেকটা কথা আলাদা আলাদা বলে দেয়া আছে, এগুলো একটু আপনারা দেখবেন, তাহলে আমার চেয়ে হয়তো বেশি বুঝতে পারবেন। আমি আসলে কম বুঝি, আমি এত এগুলো রিসার্চও করি না, কিন্তু আমি আপনাদের সহজভাবে বলছি যে এই যে স্টার কিন্তু গোল্ডেন রেশিও মাপেই তৈরি হয়, তৈরি করা হয়। এই যে দেখেন এখানে সূত্র আছে, তো এই সূত্রগুলো থেকে আসলে অনেক কিছু তৈরি হয়, অনেক কিছু তৈরি করা যায়। আমি শুধু সহজ করে বলবো গোল্ডেন রেশিও। দেখেন এটা কি? শামুক। তো শামুকের যে ডিজাইন, এটা তো আমি তৈরি করিনি, তাই না? এটা কিন্তু এটা তো ন্যাচারাল। তো এই জিনিসটা কিন্তু গোল্ডেন রেশিও, যে কারণে শামুকের এই পার্শ্বটা দেখতে কিন্তু সবার কাছেই সুন্দর লাগে। সুন্দর লাগে না এই জিনিসটা দেখতে সবার কাছে? এই গোল্ডেন রেশিওর সাথে চোখের রেটিনার একটা সম্পর্ক আছে, যে কারণে গোল্ডেন রেশিওর যত জিনিস আছে এমন কোনো মানুষ নেই যে যার চোখে ওইটা দেখতে খারাপ দেখা যায়। আমার কথা কি বুঝতে পারতেছেন?
জি স্যার। জি স্যার। গোল্ডেন রেশিও এমন একটা মাপ এটা, যে এটাতে এমন কিছু নাই যেটা মানুষের চোখে দেখতে খারাপ দেখা যাবে। যেমন এই যে এই স্থাপনাটা দেখেন, এটা তো হয়তো অনেকগুলো মুভির ভিতরে দেখছেন এই স্থাপনা, তাই না? হুম। তো এই স্থাপনাটাও কিন্তু ওই সময় তৈরি করা হয়েছিল গোল্ডেন রেশিও দিয়েই, যে কারণে সবার কাছে এটা সুন্দর লাগে। এগুলো হচ্ছে চিত্রকর্ম, আর্টিস্টদের কাজ। এগুলোর ভিতরেও সূত্র প্রয়োগ করছে। তো এগুলো সম্পর্কে আমরা একটু কম বুঝবো, যারা চারুকলার স্টুডেন্ট আছেন তারা ভালো বুঝবেন। আরও ডিটেলস এখানে অনেক কিছু দেয়া আছে, আপনারা একটু এই পেজটা উইকিপিডিয়ার গোল্ডেন রেশিও, আমি এটাকে কপি করে আমাদের গ্রুপে, আচ্ছা এটা কোন গ্রুপ, আমাদেরই আরেকটা গ্রুপ, আচ্ছা যাই হোক, আমি এখানে একটা পোস্ট করে দিলাম, সবাই দেখবেন। আচ্ছা এবার আপনাদের গ্রুপে পোস্ট করে দিই। তো গোল্ডেন রেশিওর যে বিস্তারিত আছে, তো উইকিপিডিয়া থেকে আপনাদের লিঙ্কটা দিয়ে দিছি, আপনারা একটু দেখে না। আর আপনারা গোল্ডেন রেশিওর অনেক কিছু পাবেন, অনেক। তো এখন আসি গোল্ডেন রেশিও যেটা লিখছি, তো এটা দেখেন ইমেজ দেখে, আমরা একটু ইমেজে ক্লিক করছি। এখন দেখেন ওই যে ওই সূত্রগুলো চলে আসছে, এখানে অনেক কিছু আসছে। দেখেন মানুষ, এই মানুষের যে ফেসের এতটুকু অংশ খেয়াল করেন, এর এর ভিতরেও কিন্তু খেয়াল করেন যে গোল্ডেন রেশিও আছে। মানুষের যে ফেসের চারপাশে এখানেও কিন্তু রেশিও অনুপাত করা আছে। সবার চেহারা পড়বে না, কিন্তু গোলাপ ফুল দেখেন, দেখতে পাচ্ছেন? গোলাপ ফুল 1.61। তো ঠিক মানুষের কিন্তু এই যে গোলাপ ফুল সবার কাছে সুন্দর লাগে, তাই না? এটা গোল্ডেন রেশিও। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের ডোনাল্ড ট্রাম্প আছে না, জি স্যার। ডোনাল্ড ট্রাম্পের মাথাও কিন্তু গোল্ডেন রেশিও। আমাদের মাথাগুলো হবে না স্যার? দেখতে হবে, সবার মাথা হয়তো নাও হতে পারে। তো আমাদের এই যে এই সাইডের অংশ যেটা, এই যে এই সাইডের ভিউ যেটা, সেটা সবারই গোল্ডেন রেশিও পড়বে। সাইড ভিউ যেটা, বুঝতে পারছেন কি? এখন দেখেন এই যেটা কি সূর্যমুখী ফুলের যে ভিতরের অংশটা, এটা দেখেন। আচ্ছা যাও। তো সবাই মনে হয় বুঝতে পারছেন নাকি গোল্ডেন রেশিওটা কি? স্যার এতটুকু হচ্ছে যে স্যার সুন্দর লাগে দেখতে গোল্ডেন রেশিও ভিতরে যদি পড়ে। হ্যাঁ, মানে সহজ কথায় যদি বলি যে গোল্ডেন রেশিওর এই অনুপাতে যেটাই ড্রয়িং করেন বা যেটাই পড়ুক, গোল্ডেন রেশিও। আর এই অনুপাতে ড্রয়িং করা তো অনেক কঠিন হবে স্যার, না? কঠিন না, আমি যেভাবে দেখাবো এটাতে সহজেই হয়ে যাবে। কিন্তু এখন আপনি যদি এই রেশিওতে ফালায়, আমি হয়তো আপনাকে একটা হয়তো ধরেন এইরকম একটা লোগো তৈরি করে দেখালাম, আর আপনি বলতেছেন স্যার আমাকে এই হাতি বানায় দেখান, হ্যাঁ বাঘ বানায় দেখেন। আমি কিন্তু বলতেছি এগুলো হচ্ছে সূত্র। যে এটা তৈরি করছে তার কিন্তু পরিশ্রম করে এটা আবিষ্কারও করতে হয়। আপনি যখন নতুন একটা গোল্ডেন রেশিও দিয়ে কোনো কিছু তৈরি করবেন, তো এটা কিন্তু সময়ের ব্যাপার, এটা কিন্তু আবিষ্কার। গোল্ডেন রেশিওর একটা লোগো তৈরি যে করে, এটা ফুললে আবিষ্কার, এবং এগুলো সেল, সব যে কোনো মার্কেট প্লেসে দিলেই সেল হয়। ঠিক আছে, এখানে খেয়াল করেন এগুলো যারা নতুন নতুন তৈরি করতেছে, এটা কতটা পেন্সিল স্কেচ করতে হয়েছে, কতবার মাপের দরকার হয়েছে তাদের। এই ডিজাইনটাই দেখেন, এটা যে করছে তার এই জিনিসটা নিয়ে কতবার চিন্তা করতে হয়েছে, কতবার এটা বুঝে নিতে হয়েছে। নতুন এটা তো দেখতেছেন, এখন দেখে তো আসলে ইজি মনে হচ্ছে, তাই না? এই যে একটা সার্কেল নিয়ে এর ভিতরে এটা ফালাই দিলাম। তো আমি এমনি সিম্পল আপনাদের একটা ছোট একটা জিনিস গোল্ডেন রেশিওর অনুপাত থেকে আমি সিম্পল একটা, আজকে যেহেতু সার্কেল নিয়ে কাজ করতেছি, তো আমি একটু জুম করে সিম্পল একটা লোগো গোল্ডেন রেশিওর ভিতরে
যেটা আপনারা আজকে প্র্যাকটিস করতে পারেন। আমি সার্কেল, আমি কোনো মাপ নিলাম না, কিন্তু এই সার্কেল এটা গোল্ডেন রেশিওর অনুপাতেই পড়ছে যে সব কিছু সমান সমান। দেখেন এটাও সমান, এটাও সমান, তাই না? মানে হাইট ওয়াইট দুইটাই আমি সমান নিছি সার্কেলটা। তা আমি এটার স্ট্রোক নিচ্ছি, স্ট্রোক। এখন আমি আসলে একটা জিনিস তৈরি করব, তো এটা নেওয়া, আচ্ছা এটা লক করে দিই। আচ্ছা, তো এইটার সূত্রটা এরকম, আমি এখন একটা সার্কেল তৈরি করব, মানে লোগোর একটা সার্কেল। আপনারা অনেকেই দেখছেন, তো অনেক জায়গায় দেখছেন, তো সেটাই আমি এখানে তৈরি করব। কিন্তু দেখেন সূত্রটা দেখেন, যে একটা সার্কেল নিলাম প্রথমে, নেওয়ার পরে আমি কিবোর্ডের অল্টার ধরে আসলে কপি করব। তো অল্টার ধরে কপি করে আমি এই সোজা দেখেন, সোজা আবার এই পয়েন্টারে এসে ছেড়ে দিলাম, ঠিক আছে? এখান থেকে এসে এই পয়েন্টের আমার মিডিল, এই সার্কেলের মিডিল পয়েন্ট কিন্তু এখানে, খেয়াল করেন। তো আবার আমি কপি করে এবার এই মিডিল পয়েন্টটা নিয়ে আসতেছি এখানে, ঠিক আছে? তো আমার কয়টা হয়েছে সার্কেল, কয়টা হয়েছে? 3টা। তো আরেকটা সার্কেল আমি নিচ্ছি, খেয়াল করেন। এই সার্কেলটা এবার আবার কপি করে অল্টার ধরে আর কি কপি করতেছি, করে এবার নিচ্ছি এই মিডল, এখানে ইন্টারসেক্ট লেখা আসবে, তাহলে বুঝবেন যে এটা মিডল, ঠিক আছে? ওই যে দেখেন dx0 আসছে, দেখেন dx0, তার মানে আমার মিডল পাইছে। দেখতে পাচ্ছেন সবাই? ওকে, তো আমি কিন্তু অন্য কিচ্ছু নেইনি, আমি কিন্তু এখানে কোনো রেক্ট্যাঙ্গেল নেইনি, কোনো কিছু নিছি, কোনো কিছুই নেইনি। তো একটা সার্কেল, অর্থাৎ গোল্ডেন রেশিওর ভিতর প্রচুর সার্কেল আমরা তৈরি করি, তো তার মধ্যে একটা সার্কেল আমি দিয়ে আপনাদের এরকম একটা বানাইছি, এটা বানাইছি। এখন এটা আসলে আপনারা বুঝতেই পারতেছেন না যে এটাতে আসলে কি হচ্ছে। স্যার তো খালি সার্কেলের পর সার্কেল বানাইছে, আসলে কি হবে এটা? তো দেখেন পুরোটাই সিলেক্ট করলাম, আমি পুরোটাই সিলেক্ট করছি, তাই না? দেখতে পাচ্ছেন সবাই? পুরোটাই সিলেক্ট করছি। তো আমি এখান থেকে শেপ বিল্ডার নিচ্ছি, শেপ বিল্ডার। তো শেপ বিল্ডার নেওয়ার পরে খেয়াল করেন, আমি এখান থেকে এটা জোড়া দিয়ে দিলাম, এখান থেকে এটা জোড়া দিয়ে দিলাম, তারপর এখান থেকে এটা জোড়া দিয়ে দিছি। দেখতে পাচ্ছেন? এখন বাইরের যেগুলো আছে, তো বাইরের যেগুলো আছে এগুলো আমি এখন অল্টার ধরে শেপ বিল্ডার দিয়ে কেটে দিব। খেয়াল করেন, কেটে দিচ্ছি, ঠিক আছে? বাইরের গুলো কেটে দিচ্ছি, অতিরিক্ত অংশগুলোকে কেটে দিচ্ছি। দেন আমার সার্কেল, এরকম সার্কেল প্রচুর দেখছেন না আপনারা? আচ্ছা, এখন আমি আবার পুরোটা সিলেক্ট করলাম, খেয়াল করেন। পুরোটা সিলেক্ট করার পর আমি এটাকে ফিল কালার দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ফিল কালার চলে আসছে। এখন ফিল কালার আসার পরে আমি মাঝখান থেকে এটা যদি কেটে দিই, খেয়াল করেন, কেটে দিছি মাঝখান থেকেও আমি কিন্তু সব কেটে দিলাম। এখন আমার আসছে এরকম। এখন আমরা যেহেতু গ্রেডিয়েন্ট কালার তৈরি করে রাখছি এখানে, তো সাপোজ আমি এই কালারটাই দেখেন অ্যাপ্লাই করি, দেখেন তাহলে দেখেন যে কতটা সুন্দর লাগে। আমি এই কালারটা এখানে অ্যাপ্লাই করি, একটা করে সিলেক্ট করব। আচ্ছা, সবগুলোই সিলেক্ট করি একসঙ্গে করে, আমি এই কালারটা দিই। তো এরকম লাগতেছে, তো আমি এখন অ্যাপ্লাই করব। একটা করে সিলেক্ট করে নিয়ে আমি ধরেন এদিকে দিব ডিপ কালার, এদিকে লাইট কালার। ওকে, এইটা দিব এদিকে লাইট টু ডিপ, লাইট টু ডিপ। ওকে, এটা কি একটা সূত্র দিয়ে তৈরি করছি, আর জিনিসটা দেখতে কি ভালো লাগতেছে না? তো পারবেন না এটা এরকম বানাতে, পারবেন না? তো আমি এটা আনলক করা ছিল, আমি এটাকে এখন এটাতে একটু ডিপ কালার দিই, তাহলে আরো বুঝতে পারবেন। যখন ডিপ কালার দেওয়ার পরে এটাকে জুম করার পরে এখন দেখেন ডিসপ্লেতে দেখতে কেমন লাগতেছে। তো আসলে মাপ যোগ ঠিক থাকলে ডিজাইন করা খুবই সহজ হয়ে যায়, তাই না? দেখি এটা সবাই বানান তো, দেখি কার কেমন হয়।